নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বাছাই করা গল্পগাথা বা এই সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারও অনুরোধ, আমাদের উৎসাহ দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। গল্প কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন প্লিজ। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজার গল্প। বিখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভোলা বাবা পার করেগা। ভোলা ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, শিগগির আসুন দাদাবাবু, আবার বেঁধেছে। মন দিয়ে খবরের কাগজ পড়ছিলুম। আমাদের এই ছোট্ট শহরে কলকাতা থেকে কাগজ পৌঁছতে বিকেল হয়ে যায়। এদিনের খবরও খুব জবর ছিল। সন্ত্রাসবাদীদের প্লেন হাইজ্যাক, প্লেনের ভেতর 150 যাত্রী। এমন সময়ই ভোলার উপদ্রব। বিরক্ত হয়ে বললুম, বেঁধেছে তো বাঁধুক, আমি গিয়ে করব কি? ভোলা করুণ মুখ করে বলল, কুরুক্ষেত্র হবে দাদাবাবু, দুজনের হাতেই বন্দুক। বন্দুক শুনে চমকে উঠলুম। এতদিন মুখোমুখি ঝগড়াঝাঁটি শুনেছি, দুপক্ষকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতে পেরেছি। এবার বন্দুক হাতে নেওয়া মানে রীতিমতো ডুয়েল এবং খুনোখুনি। তখনই কাগজ ফেলে ভোলার সঙ্গে বেরিয়ে পড়লুম। গিয়ে দেখি সত্যিই তাই। রাস্তায় ভিড় করে লোকেরা দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো মুখে উদ্বেগের ছাপ নেই। সবাই যেন তামাশা দেখার তালে। ওদিকে দুটি দোতলা বাড়ির ছাদে 2 বন্দুকবাজ, হাঁদুবাবু আর নাদুবাবু। মধ্যিখানে এক টুকরো পোড়ো জমি, ঘন ঝোপঝাড়ে ভরা। হাঁদুবাবু তাঁর বাড়ির ছাদ থেকে বন্দুক তাক করে গর্জাচ্ছেন, খুলি ফুটো করে দেব। আর নাদুবাবুও পাল্টা বন্দুক উঁচিয়ে হাঁক ছাড়ছেন, তার আগেই তোমার হার্ট ফুটো হয়ে যাবে। বেগতিক দেখে ভোলাকে বললুম, তুমি এখনই থানায় গিয়ে পুলিশকে খবর দাও ভোলা। ভোলা বলল, থানায় তো আগেই গিয়েছিলুম দাদাবাবু, পুলিশ এলো না। এলো না? সে কি? আগে পুলিশ বললে বডি না পড়লে যাব না। কি অদ্ভুত কথা! তবে বরাবর তাই দেখেছি, সাংঘাতিক কিছু না ঘটলে আগে থেকে পুলিশ আসে না। হয়তো ওটাই নিয়ম। নিচে থেকে চেঁচিয়ে বললুম, জ্যাঠামশাই আপনারা করছেন কি? খামোকা! আমার কথার ওপর বন্দুকের গুলির বদলে হাঁদুবাবু কথা ছুঁড়লেন। খামোকা? জিজ্ঞেস করো না ভোলাকে। নাদু আমার টুপুর ঠ্যাং ভেঙে দিয়েছে, আজ ওর ঠ্যাং না ভেঙে ছাড়বো না। টুপু হাঁদুবাবুর কুকুর। নাদুবাবু চেঁচিয়ে বললেন, বেশ করেছি ঠ্যাং ভেঙেছি। ওই নেড়ি কুকুরটা প্রত্যেক দিন আমার নুপুকে দেখলেই তাড়া করবে, আর আমি সহ্য করব? বাহ! নুপু নাদুবাবুর বেড়াল। তাহলে আজকের ডুয়েলের কারণ কুকুর বিড়ালের ঝগড়া। হাসি পাওয়া উচিত ছিল, কিন্তু হাসবো কি? বন্দুক দেখে ভড়কে গেছি। ভোলা তাড়া দিল, দাদাবাবু আপনি বড়বাবুকে গিয়ে সামলান, আমি ছোটবাবুকে গিয়ে সামলাই, নইলে ঠিকই বডি পড়ে যাবে। তার উপক্রমও হলো বটে। টুপুকে নেড়ি কুকুর বলায় বড়বাবু হাঁদু সিংহি এবার আরও খাপ্পা হয়ে সত্যিই গুলি ছুঁড়লেন। তবে বন্দুকের নলটা আকাশের দিকে, এক ঝাঁক কাক উড়ে আসছিল। গুলির শব্দে ভয় পেয়ে তুমুল চেঁচাতে চেঁচাতে ছত্রভঙ্গ হয়ে গেল। নাদু সিংহিও কম যান না, তিনিও আকাশমুখ একখানা গুলি ছুঁড়লেন। তারপর যা শুরু হলো তাকে আকাশ যুদ্ধ বলা যায়। গুলিতে গুলিতে হুলুস্থুলু। বডি না পড়ে যাবে না দেখছি। ভোলা নাদুবাবুর বাড়িতে গুলতির বেগে ঢুকে গেল। আমি ঢুকলুম হাঁদুবাবুর বাড়িতে। আশ্চর্য ব্যাপার, বাড়ির ভেতর কারো কোনো দৃকপাত নেই।
সবাই মিলে টিভিতে খেলা দেখছে। ছাদের ওপরে অমন একটা বিপজ্জনক ঘটনা ঘটছে, বাড়ির কেউ যেন জানেই না। অবশ্য বরাবরই এরকম দেখে আসছি। তার চেয়ে আশ্চর্য, দুই পরিবারের দুই গিন্নি আর ছেলে মেয়েদের মধ্যে কিন্তু দিব্যি গলাগলি ভাব। যত বিবাদ দুই কর্তার মধ্যে। মজাটা হলো দুজনে সহোদর ভাই। বড় হলেন হাদুবাবু, তিনি ডাক্তার, ছোট নাদুবাবু, তিনি উকিল। বাবার মৃত্যুর পর নাদুবাবু আলাদা বাড়ি করেছেন। মধ্যিখানের জমিটা নিয়ে 7 বছর ধরে দু ভাইয়ে মামলা চলছে। ডাক্তার উকিলের সঙ্গে এঁটে উঠতে পারছেন না সম্ভবত। পাড়ার ছেলেরা পুরো জমিটাতে ক্লাব করতে চেয়েছে, কিন্তু পাত্তা পায়নি। আর ভোলা হলো বুড়ো কর্তার আমলের পুরাতন ভৃত্য। দু ভাই পৃথগণ্য হওয়ার পর ও বেচারার চাকরি গেছে, কিন্তু মায়া ছাড়তে পারেনি। দুই বাড়িরই ফাইফরমাস পালাক্রমে খাটে, তাই নিয়েও ঝামেলা। এই দড়ি টানাটানির খেলার মাঝখানে পড়ে মাঝে সাঝে তার অবস্থাও শোচনীয় হয়ে ওঠে। তখন কিছুদিন নিজের বাড়িতে গিয়ে থাকে, তারপর যিনি প্রথমে ডেকে নিয়ে আসেন তার বাড়ির কাজকর্ম করে। ততক্ষণে দুই যোদ্ধার বন্দুকের গুলি ফুরিয়ে গেছে। নিচে থেকে লোকেরা দুজনকে তাতিয়ে দিচ্ছে। ডাক্তারবাবু, আপনাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। উকিলবাবু, ওই দেখুন, আপনাকে লাথি দেখাচ্ছেন। দুই ভাই তাতে আরও ক্ষেপে যাচ্ছেন। হাদুবাবুকে বললুম, ছি জ্যাঠামশাই, আপনারা এইসব কি করছেন? হাদুবাবুর গলা ভেঙে গেছে, ক্লান্তও বটে। ওই হতচ্ছাড়া বাঁদরটা বলে কার্নিসে হেলান দিলেন। সেই সময় দেখলুম ও বাড়ির ছাদে ভোলা নাদুবাবুকে পাঁজা কোলা করে তুলে নিয়ে যাচ্ছে সিঁড়ির দিকে। নাদুবাবু হাত পা ছুটছেন খুব, কিন্তু ভোলা আজ যেন মরিয়া। হাদুবাবু ফোঁস ফোঁস শব্দে বললেন, অ্যালসেসিয়ানের বাচ্চা, তাকে বলে নেড়ে কুকুর। এসো, তোমাকে দেখাচ্ছি পাটকেল ছুঁড়ে নাদু টুপুর কি অবস্থা করেছে। আমার হাত ধরে টানতে টানতে দোতলার ঘরে নিয়ে এলেন হাদুবাবু। কুকুরটার পেছনের পায়ে ব্যান্ডেজ বাঁধা। মানুষের রোগের ডাক্তার জীবজন্তুর ব্যাপারেও ডাক্তারি করবেন, তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে কুকুরটা কিন্তু 4 ঠ্যাঙেই চমৎকার হেঁটে আমার হাঁটু চাটতে এলো। কুকুরকে আমার বড্ড ভয়। দৈবাত কামড়ে দিলে পেটে 14খানা বিশাল ইঞ্জেকশন। অতএব আর কথা না বাড়িয়ে কেটে পড়াই ভালো। সন্ধ্যের সময় ভোলা আমার ঘরে এলো, বলল, এর একটা বিহিত করা দরকার দাদাবাবু, লোক হাসানো কাণ্ড বটে। কিন্তু হঠাৎ যদি বন্দুকের একটা গুলি ফসকে এসে গায়ে লাগে, কি হবে ভাবুন। ভেবে কিছু খুঁজে পাচ্ছি নে ভোলা। অবশ্য গুলি ফসকালে বডি পড়বে, পুলিশ আসতে বাধ্য হবে। আমার কথা শুনে ভোলা একটু হাসল। আপনি লেখাপড়া জানা মানুষ, আমি গোমুখু। তবে দাদাবাবু, আমার বয়স তো কম হলো না। এই দেখুন, চুল পেকে সাদা হয়ে গেছে। বলে সে তার এক রাশ সাদা চুল খামচে ধরল। দেখছি বিপদে পড়লে তখন সাপে নেউলে ইঁদুর বেড়ালেও গলাগলি ভাব হয়। সাই দিয়ে বললুম, তা হয়, কিন্তু সিঙ্গি মশাইদের কথা আলাদা ভোলা। তাছাড়া কিভাবে ওদের বিপদ ঘটবে? ঘটবে, ভোলা মুচকি হেসে বলল, ঘটাতে হবে। হাসি পেল ওর কথা শুনে। বললুম, কি বিপদ ঘটাবে ভাবছ? দেখবেন। ভোলা এবার গলার স্বর চেপে বলল, শুধু আপনার একটু সাহায্য চাই দাদাবাবু। কি সাহায্য? ভোলা ফিসফিসিয়ে বলল, আপনি বড়বাবুর কুকুরটাকে চুরি করে আনুন, আমি ছোটবাবুর বিড়ালটাকে। এ পর্যন্ত শুনেই চমকে উঠে বললুম, না না, ওরে বাবা, কুকুর বড্ড সাংঘাতিক জীব, ও আমি পারবো না ভোলা। ভোলা হাসল। ঠিক আছে, আপনি বিড়াল চুরি করুন আজ রাত্রিরেই,
আর আমি কুকুরটাকে হাতিয়ে নিয়ে যাই। উদ্বিগ্ন হয়ে বললুম, কিন্তু তাতে কি বিপদ হবে ওদের? উল্টে হিতে বিপরীত হয়ে যাবে না? দু ভাইয়ে বিবাদ তো আরও বেড়ে যাবে। না দাদাবাবু, ভোলা খিক খিক করে হাসতে লাগলো। তারপর কি করতে হবে সময় মতো বাতলাবো। আপনি বেড়ালটাকে যে ফিকিরে পারুন চুরি করে আনুন। একটু চটে গিয়ে বললুম, কিন্তু চুরি করব কিভাবে? বিড়াল কি গাছের ফল? ধরতে গেলে তো আঁচড়ে কামড়ে দেবে। ভোলা বলল, মাছ দাদাবাবু, মাছ। ছোটবাবুর বেড়াল মাছের খুব ভক্ত। রান্না করা মাছ হলে তো কথাই নেই। বাড়ির পেছনে ঝোপের ভেতর এক বাটি মাছের ঝোল নিয়ে বসুন। একটু বসে থাকলেই দেখবেন প্যাটার ছেলে হাজির হয়েছে। তখন আপনি বাড়ি চলে আসুন, দেখবেন ঠিকই পিছন পেছন আপনার বাড়ি চলে আসবে। তারপর বাটিটা মেঝেই রাখবেন, যেমনি খেতে বসবে অমনি, বুঝলেন তো? বলে ভোলা চোখ নাচালো, এক মুখ ধূর্ত হাসি। প্ল্যানটা মন্দ নয়, শুধু ভাবনা হলো বেড়ালটাকে লুকিয়ে রাখবো কোথায়। কথাটা তোলার আগেই হঠাৎ উঠে ভোলা চলে গেল। এখন সমস্যা হলো মায়ের চোখ বাঁচিয়ে এক বাটি মাছ জোগাড় করা। বাড়িতে আর লোকজন নেই। নভেম্বরের সন্ধ্যায় বেশ একটু হিম পড়েছে। মা তাঁর অভ্যাস মতো উল বুনছেন। বেড়াল চুরির আগে মাছ চুরি দরকার। ভাগ্যিস আজ বাজার থেকে খানিকটা ইলিশ এনেছিলুম, দুবেলা খাওয়ার জন্য যথেষ্ট। চুপি চুপি গিয়ে রান্নাঘরে ঢুকে খুব সাবধানে এক টুকরো মাছ চুরি করছিলুম। কিন্তু মায়ের কান সজাগ। ও ঘর থেকে বললেন, কে রে, ঘুঁটু নাকি? বললুম, জল খাচ্ছি মা। এখনই চা খেয়ে আবার জল খাচ্ছিস? আর বাটি নেওয়া হলো না। মাছের টুকরোটা হাতে নিয়েই বেরিয়ে পড়লুম। তারপর শটান গিয়ে সিঙ্গি বাড়ির কাছে। রাস্তাটা ছোট, লোক চলাচল কম। জঙ্গলে জমিটার উপর ল্যাম্পপোস্টের খাপচা খাপচা আলো পড়ে আছে। দুরু দুরু বুকে নাদুবাবুর বাড়ির পেছনে ঝোপের ভেতর ঢুকে ঘাপটি পেতে বসলুম। কিন্তু বিড়ালটা আসছে না। হাতের তালুতে মাছের টুকরোটা জ্যাব জ্যাব করছে। এদিকে মশার ঝাঁক ছিঁড়ে খাচ্ছে। ভোলার কথায় এই ঝুঁকি নেওয়া ঠিক হয়নি দেখছি। ইদানিং আবার ম্যালেরিয়া দেখা দিয়েছে। তার ওপর ছোট সিঙ্গি টের পেয়ে চোর ভেবে গুলি ছুঁড়লেই গেছি। অন্তত মিনিট 10 কষ্ট করে বসে থাকার পর বিরক্ত হয়ে গুঁড়ি মেরে উঠতে যাচ্ছি, হঠাৎ জানলা থেকে এক ঝলক টর্চের আলো ঝাঁপিয়ে এলো। সঙ্গে সঙ্গে ঝোপের আড়ালে সেঁটে গেলুম। তারপরই নাদু সিঙ্গির গলা শোনা গেল, আই নুপু, আই বাঁদর, কোথায় যাচ্ছিস? বিড়ালকে বাঁদর বললে হাসি পাবেই, কিন্তু হাসবো কি? ভয়ে কাঠ। টর্চের আলোয় এক পলকের জন্য কালো রঙের বিড়ালটাকে ঝাঁপিয়ে নিচে পড়তে দেখলুম। বুঝলুম আর এখানে থাকা নিরাপদ নয়। আমিও 4 ঠেঙে জন্তুর মতো গুঁড়ি মেরে ঝোপঝাড় ভেঙে রাস্তায়। তারপর সোজা নিজের বাড়ি। হাতের মুঠোয় ঝোল মাখা মাছের টুকরো। ভোলাটা একটা হাঁদারাম। সবে হাঁপ সামলে চেয়ারে বসেছি, পায়ের কাছ থেকে কি একটা নরম জিনিস উঠে মাছ ধরা হাতের মুঠো চাটতে শুরু করলো। আঁতকে উঠে মাছটা ফেলে দেখি নাদু সিঙ্গির পোষা প্রাণীটা ঝাঁপিয়ে পড়েছে মাছের উপর। অমনি উঠে গিয়ে দরজা এঁটে দিলুম। বেড়ালটি তাড়িয়ে তাড়িয়ে মাছ খেতে থাকলো। একটু পরে ভোলা এসে জানালা দিয়ে ডাকলো। চুপি চুপি বলল, ধরেছেন? ধরবো কি করে, ওই দেখো মাছ খাচ্ছে। ধরে ফেলুন, এখন ওর খাওয়ার দিকে মন। আহা, ধরুন না শিগগির। ভোলা তাড়া দিল। সাহস করে মাছ খেকো বেড়ালটাকে ধরলুম। নরম তুলতুলে প্রাণীটি আপত্তি করল না। তাকে জানালা গলিয়ে ভোলার হাতে তুলে দিলুম। দেখলুম
ভোলার বগল দাবা হয়ে বড় শিঙ্গির কুকুরটা এক টুকরো হাড় চিবোচ্ছে। ভোলা অন্য বগলে বেড়ালটা নিয়ে ছটপট উধাও হয়ে গেল। এরপর আবার কি হাঙ্গামা বাঁধবে কে জানে। পরদিন সকালে হাঙ্গামা না বাঁধুক একটা হুলুস্থুলু কাণ্ড হয়ে গেল ফের। নাদু সিংহি আইনবাজ মানুষ। পুলিশ এসে হাদু সিংহির বাড়ি তন্ন তন্ন সার্চ করলো, কিন্তু নাদু সিংহির আদরের বেড়ালের পাত্তা পেল না। এদিকে হাদু সিংহিও তাঁর খুদে অ্যালসেসিয়ানের নিখোঁজ হওয়ার জন্য পুলিশের কাছে নালিশ করেছেন। তাই নাদু সিংহির বাড়িতেও পুলিশ ঢুকলো, কিন্তু কুকুরটার পাত্তা পাওয়া গেল না। দুধে বঙ্কু বিহারী ধারা দুই ভাইকেই একচোট শাসিয়ে চলে গেলেন। আগের দিন সন্ধ্যায় বন্দুকের লড়াইয়ের খবর তার কানে গিয়েছিল। বন্দুকের লাইসেন্স বাতিল করার হুমকি দিয়েও গেলেন। দু ভাইয়ের মুখ দেখে মনে হলো বেশ ভড়কে গেছেন। ভিড় সরে গেলে ভোলা আমার কাছে এলো। মুচকি হেসে বলল, দাদাবাবু কেমন বুঝলেন? বললুম, গুলি ছোঁড়াছড়ি আর হবে না, তবে ঝগড়াঝাঁটি বেড়ে যাবে মনে হচ্ছে। না, ভোলা জোরে মাথা নাড়ল। এবার দেখবেন কি হয়। কি হবে বলো তো? দেখবেন বলে ভোলা রহস্যময় হাসল। তারপর ফিসফিসিয়ে ফের বলল, এবার আপনাকে আর একটা কাজ করতে হবে দাদাবাবু। শোনা মাত্র বললুম, না ভোলা, ব্যাপারটা পুলিশ অবধি গড়িয়েছে, আর আমি চুরি টুরি করতে পারবো না। ভোলা বিরক্ত মুখে বলল, আহা, চুরি করতে হবে না, কথাটা শুনুন না আগে। বেশ বলো। খেলার মাঠের ওদিকে বুড়ো শিবের মন্দিরটা দেখেছেন তো? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? ওই মন্দিরে এক সাধু বাবা এসেছেন। ভোলা ফের ফিস করে বলল, আপনি বড়বাবু আর ছোটবাবুকে গিয়ে বলবেন সন্ধেবেলা সাধু বাবার কাছে গেলেই টুপুনুপুর খোঁজ পাবেন। ভোলার কি প্ল্যান বোঝা গেল না, তবে ওর কথা মতো প্রথমে গেলুম হাদুবাবুর কাছে। কুকুর হারিয়ে খুব মনমরা হয়ে গেছেন। ডিসপেন্সারির দরজা বন্ধ। রুগীরা সাধাসাধি করে সাড়া না পেয়ে ফিরে গেছে। আমাকে দেখে করুণ মুখে বললেন, আর বাঁচতে ইচ্ছা করছে না বাবা পুঁটু। পটাশিয়াম সায়ানাইডের পুড়িয়া হাতে নিয়ে বসে আছি, এই দেখো। আঁতকে উঠে বললুম, সর্বনাশ, সামান্য একটু কুকুরের জন্য সুইসাইড করবেন জ্যাঠামশাই? সামান্য? হাদুবাবু ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, এটা প্রেস্টিজের ব্যাপার নয়। তুমি বুঝতে পারছো না নাদুর কি মতলব? ও জানে টুপু আমার প্রাণ। সেই প্রাণ চুরি গেলে আমার আর কি রইল, শুধু এই বডিখানা। জ্যাঠামশাই, বরং এক কাজ করুন, সন্ধ্যায় বুড়ো শিবের মন্দিরে যান। হাদুবাবু নড়ে বসে বললেন, মন্দিরে? মন্দিরে টুপুকে লুকিয়ে রেখেছে বলছো? তোমার মাথা খারাপ? না জ্যাঠামশাই, ওখানে এক সাধু বাবা এসেছেন, সাক্ষাৎ ভগবানের অবতার শুনলুম। ওকে ধরলেই আপনার টুপুর খোঁজ পেয়ে যাবেন। হাদুবাবু ব্যস্তভাবে বললেন, তাহলে এখন যাই বরং, সন্ধ্যায় কেন? ঝটপট বললুম, এখন দিনের বেলায় কোনো কাজ হবে না, সন্ধ্যা না হলে উনি মুখই খুলবেন না। হাদুবাবুকে খুব চঞ্চল দেখাচ্ছিল। এবার নাদুবাবুকে গিয়ে একই কথা বলতে হবে। কিছুক্ষণ সাধু বাবার যথেষ্ট গুণকীর্তন করে বেরিয়ে এলুম। তারপর গেলুম ছোট সিংহির বাড়ি। ছোট সিংহি নাদুবাবুর অবস্থা আরও করুণ মনে হলো। কোর্টে যাননি, মক্কেলদের ভাগিয়ে দিয়ে বাড়ির পেছনকার বাগানে একটা পেয়ারা তলায় চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমাকে দেখেও দেখলেন না যেন। হঠাৎ পায়চারি শুরু করলেন। তখন একটু ভয়ে ভয়ে ডাকলুম, কাকাবাবু। নাদু সিংহি বললেন, এখন কথা বলার টাইম নেই, পরে এসো। দেখছো না আমি এখন আইন নিয়ে ভাবছি।
যাও, বিরক্ত করো না। কাকাবাবু জানেন, বুড়ো শিবের মন্দিরে এক সাধু বাবা, জচ্চোর, সব জচ্চোর, 420 কেস। না কাকাবাবু, সন্ধ্যায় সাধু বাবার কাছে গেলে আপনার নূপুর খোঁজ পেয়ে যাবেন। নাদুবাবু ভুরু কুঁচকে বললেন, কি? আগে হ্যাঁ, শুনলুম উনি হারানো জিনিসের খোঁজ দিতে পারেন, তবে সন্ধ্যা না হলে মুখ খোলেন না। নাদুবাবুকে উৎসাহী মনে হলো, বললেন, ঠিক আছে, শেষ চেষ্টা। তবে জেনে রাখো, নূপুর খোঁজ না পেলে আমি এই পেয়ারা গাছে ঝুলে সুইসাইড করব, আর একটা চিরকুট লিখে রেখে যাব, আমার মৃত্যুর জন্য আমার দাদাই দায়ী। তাহলে দুপক্ষই মরতে তৈরি দেখা যাচ্ছে, কিন্তু কথা হলো, ভোলার প্ল্যানটা এখনো ঠিক স্পষ্ট হচ্ছে না। কি করতে কি করে বসবে কে জানে। শেষ রক্ষা না হলে সত্যি দুটো বডি পড়ে যাবে, তবে বিনা যুদ্ধেই। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে খেলার মাঠের পাশ দিয়ে জঙ্গলের ধারে ভাঙাচোরা বুড়ো শিবের মন্দিরের কাছে চলে এলুম। দেখলুম সত্যি জটাজুটোধারী লম্বা দাড়িওয়ালা সাধু বাবা ত্রিশূল পুঁতে বসে আছেন। সামনে ধুনি জ্বলছে। সাধু বাবার গায়ে ছাই মাখা, চোখ দুটো বন্ধ। ভোলার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলুম, কিন্তু কোথায় সে। হঠাৎ দেখি সাধু বাবা চোখ পিটপিট করে তাকাচ্ছেন। আবছা আঁধার ঘনিয়েছে, হাত তুলে ইশারায় আমাকে সরে যেতে বলছেন। ভয়ে ভয়ে সরে গিয়ে একটা বট গাছের গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে রইলুম। তারপর দেখলুম হাঁদুবাবু হন্তদন্ত হয়ে আসছেন। এসেই সাধু বাবার সামনে সাষ্টাঙ্গে প্রণিপাত একেবারে। সাধু বাবা অং বং করে কি মন্ত্র আউড়ে বললেন, কুকুর হারিয়েছে। গলার স্বরটা বেজায় ভুতুড়ে। হাঁদুবাবু কাঁদো কাঁদো মুখে বললেন, হ্যাঁ বাবা, তবে সন্দেহ আমার ছোট ভাই নাদুই ওকে গুম করেছে। সাধু বাবা চোখ পাকিয়ে গর্জালেন, চুপ, একটা কথাও না, কুকুর পাবি, চুপচাপ বসে থাক। হাঁদুবাবু ভক্তিতে গদগদ হয়ে করজোরে বসে রইলেন। ধুনির আলোয় দেখলুম নাদুবাবুও এসে গেছেন কখন, কিন্তু সম্ভবত দাদাকে দেখে সাধু বাবার সামনে আসছেন না। সাধু বাবাকে অন্তর্যামী মনে হলো। হাঁক দিলেন, কেড়ে ওখানে। অমনি নাদু সিংহি ছুটে এসে ধুনির সামনে উপুড় হয়ে পড়লেন। সাধু বাবা তেমনি ভুতুরে গলায় বললেন, বেড়াল হারিয়েছে তো, পাবি, তবে দুটো শর্ত। নাদুবাবু চিঁচি করে করজোরে বললেন, বলুন বাবা। কই, ডান হাতটা দে, বলে সাধু বাবা হাঁদুবাবুর দিকে রাঙা চোখে ঘুরলেন। তোর ডান হাতটা দে। দুই ভাই হাত বাড়ালে সাধু বাবা ধুনির ওপর দুটো হাত মিলিয়ে দিয়ে বললেন, একসঙ্গে বল, আর কখনো ঝগড়া করব না। দুই সিংহি এক গলায় আওড়ালেন, আর কখনো ঝগড়া করব না। বল, পুরো জমিটা পাড়ার ছেলে মেয়েদের জন্য দান করব। এবার দু ভাই হাত ধরাধরি করে বাড়ি চলে যা, সাবধান, হাত ছাড়লেই বিপদ। তারপর বাড়ি গিয়েই কুকুর বেড়াল ফিরে পাবি, যা, ওঠ। দেখার মতো দৃশ্য বটে। গতকাল যারা আকাশ যুদ্ধ করেছিলেন তাঁরা হাত ধরাধরি করে সন্ধ্যার আঁধারে খেলার মাঠ দিয়ে বাড়ি ফিরছেন। অবাক হয়ে তাকিয়ে আছি। এমন সময় ভোলার ডাক শুনতে পেলুম এতক্ষণে, দাদাবাবু চলে আসুন। ঘুরে দেখি সাধু বাবা খিক খিক করে হাসছেন আর মাথা থেকে জটা জুটো ওপড়াচ্ছেন। সঙ্গে সঙ্গে চিনতে পেরে দৌড়ে গেলুম। ভোলা, তুমি? বলে চেঁচিয়ে উঠলুম। সাধু বাবা বেশি ভোলা বলল, চুপ চুপ, একটু হাত লাগান আগে, গোফের কাজটা আটকে গেছে, ছাড়িয়ে দিন। আহা,
এত জোরে নয়, আসল গোঁফ ছিঁড়ে রক্তারক্তি হবে যে, আস্তে আস্তে। হাসতে হাসতে বললুম, একটা কীর্তি করলে বটে। তুমি ভোলা নয়, একেবারে বাবা ভোলানাথ। তোমাকে প্রণাম করতে ইচ্ছে হচ্ছে। এই জন্যেই বলে ভোলা বাবা পার করেগা। ভোলা বলল, আর এখানে নয়, চলুন বড়বাবু ছোটবাবুর ব্যাপারটা দেখে গিয়ে। দুজনকার এই ভাবটা থাকতে থাকতে ক্লাবের জন্য জমিটা দানপত্র করিয়ে নিতে হবে। শেষ হলো আজকের গল্প। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।